তার মধ্যে দেশের ভিতরের থেকে হয়েছেন হচ্ছে 7,61,140। এরা মূলত হচ্ছে যারা ভোটের ডিউটি করবেন এবং যারা তার স্ব স্থানে ভোট দিতে পারবেন না তারা পোস্টাল ব্যালটের জন্য তারা নিবন্ধিত হয়েছে। আর বাকিটা যারা, যেটা আমাদের ডায়াসপোরা ভাই বোন, এদের সংখ্যা 7,72,542 জন। এটা এই প্রথমবারের আমরা করছি, প্রথমবার এটা করার পরে এটা একটা অভূতপূর্ব সাড়া। চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ঐতিহাসিক ঘটনা। এই জন্য যে অন্যান্য দেশে এই ইলেকশন কমিশন আমাদেরকে জানিয়েছে যে ডায়াসপোরা ভোটারের ক্ষেত্রে ইনক্লুশন, গ্লোবাল ইনক্লুশন রেটটা হচ্ছে 2.7%, যে সমস্ত জায়গায় অনেক বছর ধরে হচ্ছে। আর আমাদের এখানে ফার্স্ট ইয়ারেই সেটার 5%-এর উপরে হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের এই মডেলটাকে অনেকে খুব ক্লোজলি মনিটর করছে, ক্লোজলি ওয়াচ করছে। কিছুদিন আগে বেগম খালেদা জিয়ার জানাজা পরবর্তীতে কন্ডোলেন্স মেসেজ নিয়ে এসেছিলেন। আপনি জানেন যে শ্রীলঙ্কার ফরেন মিনিস্টার এবং নেপালের ফরেন মিনিস্টার তারা আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে যখন সৌজন্য সাক্ষাৎ করেন তখন কিন্তু তারা সরাসরি বলছেন যে আপনাদের এই মডেলটা আমরা দেখছি। নেপালেরও প্রচুর ডায়াসপোরা পিপল আছে, প্রচুর। শ্রীলঙ্কারও একই। শ্রীলঙ্কানরা অনেক অনেক আগের থেকে, আমাদেরও অনেক আগের থেকে তারা বিদেশে, তাদের জনগণ বিদেশে থাকছে। তো এই মডেলটা এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি এবং অন্যান্য অনেক দেশ, ইউরোপের অনেক দেশ আমাদের এই মডেলটা দেখতে চাচ্ছে এটা কিভাবে ওয়ার্ক করে। তো এটার ক্ষেত্রে ইলেকশন কমিশনের কথা হচ্ছে যে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার সাথে সাথে এরা তাদের পোস্টাল ব্যালটটা দিতে পারবেন, সেটা 21শে জানুয়ারি থেকে। এটা ছিল আজকের প্রথম এটা নিয়ে চিফ অ্যাডভাইজার বলেছেন যে সামনের দিনগুলোতে এটা নিয়ে আরও কাজ করার স্কোপ আছে। এটা আরও বাংলাদেশের, আপনারা জানেন যে ডায়াসপোরা পপুলেশন অনেক, কেউ কেউ বলেন যে এটা প্রায় 1.5 কোটির মতো আছেন। তারা যেন প্রত্যেকেই ভোট দিতে পারেন, সেইটার দিকে আমাদের আসলে টার্গেট রাখতে হবে। সেই জায়গায় আমরা পৌঁছতে চাই। চিফ অ্যাডভাইজার বলেছেন যে এইবারের যা অভিজ্ঞতাটা সেটা সামনের দিনগুলো ভোটে আমাদের এটা লাগবে। আর এটার মাধ্যমে যে মেসেজটা গেল যে আমাদের ডায়াসপোরা ভাই বোন যারা সত্যিকার অর্থে, যাদের রেমিটেন্সের উপরে আমাদের ইকোনমি অনেকটা দাঁড়িয়ে আছে, তাদেরকে আমরা আমাদের যেই ইম্পর্টেন্সটা দেওয়া উচিত ছিল সেটা কিন্তু হিস্টোরিক্যালি দেওয়া হয়নি। এই প্রথমবারের মতো এটা হচ্ছে এবং এই বিষয়ে আমি বলতে পারি চিফ অ্যাডভাইজার ডে 1 থেকে এই বিষয়ে সিরিয়াসলি এটাকে পার্সু করছিলেন। আজকে ভোটের বিষয়ে আরেকটা হচ্ছে যে ভোটের গাড়ি, আপনারা জানেন কিছুদিন আগে ডিসেম্বরের 20 তারিখে ভোটের গাড়ি, ভোটের ক্যারাভান ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে রওনা হয়েছিল ভোটের মেসেজটা নিয়ে, বিশেষ করে গণভোটের ক্ষেত্রে, গণভোটের বিষয়ে মানুষকে আরও বেশি উদ্বুদ্ধ করতে, ভোটের বিষয়ে, পার্লামেন্টারি ইলেকশনের বিষয়ে উদ্বুদ্ধ করতে। তো এই ভোটের ক্যারাভানের আপনি অভূতপূর্ব সাড়ার কারণে এখন এটার সংখ্যা আরও বাড়ানো হবে। এখন 10টা আছে, এটা 20টা করা হবে এবং আগে 300টা উপজেলায় যাওয়ার কথা ছিল, এখন এরা 495টি উপজেলায় যাবে। তার মধ্যে ইভেন চেষ্টা করা হবে যে দ্বীপ ডিস্ট্রিক্ট যেগুলো আছে, যেমন ভোলা আছে বা দ্বীপ উপজেলা আছে, হাতিয়া, সেইখানেও যদি যাওয়া যেতে পারে কিনা সেটাও তাই দেখা হবে। আজকে হোম মিনিস্ট্রির তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে যে ইলেকশন কমিশনের জন্য যে প্রস্তুতি সেটা খুব পূর্ণদমে চলছে। 75% সিকিউরিটি ফোর্সের মেম্বার যারা পুলিশ, আনসার, কোস্টগার্ড, বিজিবি, তাদের ট্রেনিং অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে, বাকিটাও খুব দ্রুত কমপ্লিট হবে। আমরা আশা করছি ভোটের জন্য সবাই প্রিপেয়ার থাকবেন। একই সাথে সিসিটিভি এবং বডি অন ক্যামেরা, সেটাও বিষয়েও ট্রেনিংগুলো চলছে। এগুলোও খুব আশা করা হচ্ছে যে 31 জানুয়ারির মধ্যে এটা শেষ হবে
এর ফলে যেটা হবে যে আমরা প্রত্যেকটা একটা, এছাড়া হোম মিনিস্ট্রি নিজে একটা অ্যাপ ডেভেলপ করছে যাতে বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো প্লেসে যদি কোনো ধরনের ভোটিংয়ের ক্ষেত্রে কোনো ডিসরাপশন হয়, কোনো ভায়োলেন্স হয়, সেটা যেন ইমিডিয়েটলি সেন্ট্রালি এটা জানা যায় যে কোনো জায়গাতে। ফলে যে কোনো সিকিউরিটি ফোর্স আরও যদি মোবিলাইজ করার প্রয়োজন হয় সেই কাজটা করা যাবে। আর প্রত্যেকটা উপজেলা এক একটা করে মনিটরিং কন্ট্রোল রুম থাকবে, ডিস্ট্রিক্ট লেভেলেও থাকবে, ডিভিশনাল লেভেলেও থাকবে এবং সেন্ট্রালি ঢাকায় তো থাকবেই। আর আমি যেটা ভোটের গাড়ি বললাম যে এটা নতুন করে আরও 20টা সহ এটা আবার যাওয়া শুরু করবে ওরা 9th of জানুয়ারি থেকে, এটা চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। এরা মোট 30টি টিভিসি দেখাবে এবং কিছু কিছু ক্ষেত্রে ওরা স্ট্র্যাটেজিক পয়েন্টে থাকবে আর কি। আজকে ধর্ম মন্ত্রণালয়ের সাথে চিফ অ্যাডভাইজার একটা মিটিং ছিল, এগেন এটাও নির্বাচনকে সামনে রেখেই নির্বাচনের প্রস্তুতি, বিশেষ করে গণভোটের বিষয়ে যাতে আমাদের ইমামদেরকে উদ্বুদ্ধ করা যায়, তারা যাতে তাদের বাংলাদেশির তাদের যারা শুক্রবারে তারা যে খুতবা পড়েন সেই সময় বা অন্যান্য সময় যাতে জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন গণভোটের বিষয়ে, গণভোটের গুরুত্বর বিষয়ে, হ্যাঁ, হা ভোটের বিষয়ে। তো সেই জন্য আজকে ইমামদেরকে নিয়ে, আজকে ধর্ম মন্ত্রণালয় নিয়ে চিফ অ্যাডভাইজারের আজকে একটা বড় মিটিং ছিল। সেখানে বলা হয় যে ইমামদের অলরেডি 500 জন আলেমের সাথে তারা এক ধরনের ঘরোয়া বৈঠক করেছেন, তাদেরকে এই গণভোটের বিষয়ে জানিয়েছেন এবং সোফার তারা খুব ভালো সাড়া পেয়েছেন তাদের কাছ থেকে। এছাড়া ইমাম প্রশিক্ষণ কেন্দ্র যেগুলো আছে এবং বাংলাদেশে আপনি জানেন যে মক্তব আছে, যেখানে খুবই প্রি প্রাইমারি লেভেলে পড়ানো হয়, সেই জায়গার 77,000 মক্তব আছে। তাদের যারা মক্তবে যারা পড়ান, বিশেষ করে ইমামরাই পড়ান মূলত, তাদেরকেও কিভাবে এইখানে ইনভলভ করা যায় সেই বিষয়েও আজকে এই বিষয়ে জোর দেওয়া হয়। আর বাংলাদেশে মসজিদ আছে 4 লক্ষ, বাংলাদেশে ঢাকায় একাই আছে 4,000 মসজিদ। সমস্ত মসজিদের ইমামদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় এবং এছাড়া অন্যান্য ধর্মের যারা জনগোষ্ঠী আছেন তাদের যেই মন্দির, গির্জা, উপাসনালয়গুলো যেগুলো আছে তাদের মাধ্যমে কিভাবে জনগণকে উদ্বুদ্ধ করা যায় গণভোটের বিষয়ে, বিশেষ করে জুলাই সনদের বিষয়ে, সেই বিষয়েও আজকে মিটিংয়ে জোর দেওয়া হয়। যাদের সাথে ইন্টারাকশন হচ্ছেন তাদের মধ্যে আমি একজনের নাম বলতে পারি, যারা ছিলেন, যেমন মৌলানা মিজানুর রহমান আজহারি ছিলেন, শায়েখ আহমদুল্লাহ ছিলেন। এই মিটিংয়ে না, ধর্ম মন্ত্রণালয় যে তাদের সাথে মিটিং করেছে সেটা। আজকের মিটিংয়ে শুধুমাত্র ধর্ম অ্যাডভাইজার ছিলেন, উপদেষ্টা ছিলেন, সেক্রেটারি মহোদয় ছিলেন, ইসলামী ফাউন্ডেশনের সিনিয়র অফিসিয়ালরা ছিলেন। আর ধর্ম মন্ত্রণালয় থেকে প্রচুর লিফলেট, হাজার হাজার লিফলেট ছাপানো হচ্ছে। সেই লিফলেটগুলোও জনগণকে এই গণভোটের বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে লিফলেটগুলো সবারকে, মানে পুরো সারা বাংলাদেশে এই লিফলেটগুলো বিতরণ করা হবে। এই ছিল আমার তরফ থেকে সোফার একটা ব্রিফিং ইলেকশন বিষয়ে। আরও কিছু বলবেন আমার কলিগ ফয়েজ আহমেদ। বরফ করলে মারা গেল যে হ্যাঁ, জি, আপনারা জানেন যে যশোরে গতকালকে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই ঘটনার পরবর্তীতে সেটাকে একজন সাংবাদিক হত্যা হয়েছে এবং যে ব্যক্তি হত্যা শিকার হয়েছেন তার ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে বিভিন্ন জায়গায় এক ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছিল। এ বিষয়ে স্থানীয় যেই পুলিশ কর্তৃপক্ষ তারা জানিয়েছে যে ওই যিনি ভিকটিম, যিনি খুন হয়েছেন, তিনি ইতিমধ্যে একটি হত্যা মামলার আসামি। উনি আওয়ামী লীগের একজন নেতাকে, উনি আসলে দীর্ঘদিন ধরে চরমপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
ওই অঞ্চলে আপনারা জানেন যে চরমপন্থী রাজনীতির আগেকারই একটা বিষয় আছে সেই ঘটনায়, এবং ওই প্রেক্ষাপটে তাদের নিজেদের মধ্যেই একাধিক দলাদলি রয়েছে। এ বিষয়ে কোনো ধরনের ধর্মীয় এবং সাংবাদিকতার কোনো সম্পর্ক নেই। এটা চরমপন্থী রাজনীতিরই একটা তাদের পূর্ব শত্রুতা, সেই শত্রুতার জেরে এটা হয়েছে বলে প্রাথমিকভাবে ওনারা ধারণা করছেন, এবং এ বিষয়ে যারা জড়িত তাদেরকে ধরার জন্য এবং যাবতীয় তদন্ত ইতিমধ্যে পুলিশ শুরু করেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অন্য কোনো বিষয়ে বা যে কোনো নির্বাচন বিষয়ে আপনারা বলতে পারেন। কি রানা না? ওনার নাম হচ্ছে রানা প্রতাপ বৈরাগী। সেই ক্ষেত্রে এইটাকে কেন্দ্র করে যারা ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে বা আশঙ্কা কাজ করছে। সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যারা প্রার্থী আছেন তাদের নিরাপত্তার জন্য আপনারা এখন কি সিদ্ধান্ত নিচ্ছেন বা কি করছেন? তাদেরকে আলাদাভাবে কোনো নিরাপত্তা দেওয়া হবে না, এর আগে এটা নিয়ে কিন্তু আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের সিকিউরিটি যারা দেখেন যে এজেন্সিগুলো তারা কথা বলেছেন, যাদের যাদের সিকিউরিটি দরকার সে তাদেরকে অনেককেই গানম্যান দেওয়া হয়েছে। আপনি পুরো লিস্টটা পুলিশের কাছে পাবেন, পলিটিক্যাল পার্টিগুলোর কাছে পাবেন। অনেকে এই বিষয়ে বলতেও চান না, সেই জন্য আমরা বলছিও না। বাট সিকিউরিটি, তাদের পলিটিক্যাল পার্টি লিডারদের সিকিউরিটি অবশ্যই আমাদের একটা টপ প্রায়োরিটি। সেটা নিয়ে পুলিশ কাজ করছে, বিশেষ করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এটা নিয়ে খুব কাজ করছে। আর এরপরেও যদি স্থানীয় লেভেল থেকে যদি তারা সিকিউরিটি চান, সেটা অবশ্যই পুলিশ খতিয়ে দেখবেন তাদের কতটুক প্রয়োজন। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া নির্বাচন কমিশনে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে, শঙ্কা রয়েছে। তো এই যে শঙ্কা, এবং এর জন্য অন্তর্বর্তী সরকার এবং ইলেকশন কমিশনকে দায়ী করেছে। তার যে শঙ্কা, এই শঙ্কাকে আপনি কিভাবে দেখছেন? এটা আপনার স্বীকার করেন কিনা বা আপনি কি বলবেন? আমার কলিগ দিচ্ছেন এ বিষয়ে আপনি আসিফ সজীব ভুইয়ার যেই বক্তব্য কোট করেছেন, সম্ভবত আপনি পুরোটা ভালো করে কোট করতে পারেননি। আমি আপনাকে আরো পরিষ্কার করি। আসিফ সজীব ভুইয়া বলেছেন যে এখনো বিভিন্ন জায়গায় শোনা যায় নির্বাচন হবে কিনা, এই ধরনের বক্তব্য। এর ফলে নির্বাচন কমিশনের এবং সরকারের দুর্বলতা রয়েছে কিনা সেই দায়িত্ব দিয়েছেন। এবং ওনারা যেই পার্টিকুলার ইস্যুতে নির্বাচন কমিশনে গিয়েছেন সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন যে সমস্ত আপিলগুলি শুনানি করবেন, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা মনোনয়নপত্র দেশের বিভিন্ন স্থানে রিটার্নিং অফিসারদের কাছে জমা দিয়েছেন, সেখানে অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র নানান ত্রুটির কারণে বাতিল হয়েছে। সেই আপিলগুলি যখন শুনানি করবে, যখন কারো প্রতি কোনো ধরনের রাগ, অনুরাগ, বিরাগ এবং এই ধরনের বশবর্তী হয়ে না হয়ে যেন কাজ করে, সেই অনুরোধ তারা জানিয়েছে। নির্বাচন কমিশন ইটসেলফ এই দায়িত্ব পালন করে। সরকারের ওই বিষয়ে নজর আছে যে এখানে কারো কোন প্রার্থীকে দেখা হবে তার ডকুমেন্টারি এভিডেন্সের ভিত্তিতে, এর বাহিরে উনি কত হেভিওয়েট ক্যান্ডিডেট, কোন দলের ক্যান্ডিডেট, এগুলি দেখার দায়িত্ব নির্বাচন কমিশন বা কারণ নয়। এখানে সবাই ন্যায় বিচার পাবেন। আপনার, আমার মনে হয় ওনার কথাটা পুরোটা আপনারা দেখবেন। উনি যেটা বলেছেন যে জাতিসংঘ সাধারণত এগুলো ক্ষেত্রে অবজারভার পাঠায় না, উনি ওনার আপনার যে উত্তরটা ওনার কথার মধ্যেই আছে, আপনি একটু ভালো মতো দেখবেন। আর নির্বাচনের বিষয়ে আপনি যেটা বললেন, নির্বাচনের বিষয়ে যারা কনফিউশন এখনো ছড়াচ্ছেন, আমরা দেখছি তো আমাদের তাদের প্রোফাইলগুলো খুবই ক্লিয়ার। তারা আগে কি, তাদের রোল কি ছিল, তারা কেন কনফিউশন ছড়াচ্ছেন। নির্বাচনের 37 দিন বাকি আছে। আমরা মনে করি আমরা খুবই ভালোভাবে প্রিপেয়ার্ড আছি। আরও এর মধ্যে আপনারা জানেন যে আমি বলবো যে আমাদের সিকিউরিটি ফোর্সেস, পুলিশ, মিলিটারি, বিজিবি, তাদের এখন কনফিডেন্স লেভেল আরও একটু বেটার অবস্থায় আছে। কারণ আপনারা জানেন তারা পরপর তিনটা বড় ইভেন্ট, বাংলাদেশের ইতিহাসে এত বড় ইভেন্ট হয়নি। শরীফ ওসমান হাদির জানাজা, তারেক রহমানের দেশে ফিরে আসা এবং সেই উপলক্ষে একটা বড় তার একটা
অ্যারাইভালের দিন একটা বড় পলিটিক্যাল একটা গ্যাদারিং এবং আপনার বেগম খালেদা জিয়ার জানাজা, এটা বাংলাদেশের ইতিহাসে এত বড় ইভেন্ট কিন্তু হয়নি। আপনি যদি ইন টার্মস অফ পিপলস প্রেজেন্স দেখেন, ক্রাউড নাম্বার দেখেন, এত বড় ইভেন্ট বাংলাদেশে হয়নি। তো মেবি যখন জেনারেল জিয়া, প্রেসিডেন্ট জিয়া মারা গিয়েছিলেন, তার জানাজা আমরা শুনেছি যে অনেক বড় হয়েছে, তখন আমরা ওই ফিগারটা আমাদের কাছে নাই। বাট এই তিনটা ইভেন্ট পুলিশ, সিকিউরিটি ফোর্সেস খুব সুচারুভাবে অর্গানাইজ করেছেন। সেই জন্য আমি বলছি যে আমাদের আরো কনফিডেন্সটা আর একটু বেটার। থ্যাংক ইউ। আর কিছু না? হ্যাঁ, আমি মুখলিসুর রহমান খবরের কাগজে কাজ করি। গণভোটের বিষয়ে আমি গ্রাম থেকে এসেছি কদিন আগে। গ্রামের মানুষ একদমই সচেতন না। তো উপজেলা পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে সরকারি যারা প্রতিনিধি আছে, চেয়ারম্যান, মেম্বার, তাদের মাধ্যমে কোনো পরিচালনা বা ক্যাম্পেইন করা হবে কিনা একদম মাঠ পর্যায়ে, এই বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত আছে কিনা বা কোনো পরিকল্পনা আছে কিনা? না, সেই জন্যই তো আজকে ইমামদেরকে আমরা সাথে কথা বলা হচ্ছে। পুরো সারা বাংলাদেশে 4 লক্ষ মসজিদ আছে, সারা বাংলাদেশে অনেক মন্দির আছে, গির্জা আছে, তাদের পুরোহিত আছেন। সবাইকেই আমরা চাচ্ছি যে উদ্বুদ্ধকরণে তারা যাতে গণভোটের বিষয়ে তারা উদ্বুদ্ধকরণ করতে পারেন। বাংলাদেশে আপনি জানেন যে ধর্ম মন্ত্রণালয়ের যে প্রেজেন্স, তারা যে তাদের নেটওয়ার্কটা, এটা পুরো গ্রামের একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত। তো তারা এই মেসেজগুলো তারা লিফলেট ছাপাচ্ছেন, তারা ইমামদের প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে তাদেরকে বলছেন। তো আমরা আশা করছি এটা দিন যত গড়াবে এইটা আরো বেশি উদ্বুদ্ধকরণ হবে, সবাই জানবেন এই বিষয়ে। আমরা সবাইকেই ইনভলভ করছি। আর ওই আপনি যেটা বলেন চেয়ারম্যান বা যেহেতু আসলে লোকাল গভর্নমেন্ট তো সেভাবে এখনো অনেক জায়গায় ইলেকশন হয়নি, বা এই বিষয়ে অনেক ক্ষেত্রে পুরনো যারা আছেন, সেই জন্য এই জায়গাটা ইনভলভ করার কোনো প্ল্যান গভর্নমেন্টের নাই। বাট আমরা আশা করি গণমাধ্যম এই ব্যাপারে আরো সক্রিয় ভূমিকা পালন করবেন। অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলো এই বিষয়ে তারা সক্রিয় ভূমিকা পালন করছেন। আমরা কোয়াইট কনফিডেন্ট যে এই বিষয়ে আমাদের প্রান্তিক পর্যায়ে গ্রামের, বাংলাদেশের একদম প্রত্যন্ত গ্রামের একজনও প্রতিটা মানুষই গণভোটের মেসেজটা পাবেন। এটা কেন ভোটটা কেন ইম্পর্টেন্ট, কেন আমরা এটা দিলে কি জুলাই সনদটা কেন আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, সেই বিষয়টা। এটা তো পুরো এর মাধ্যমে, এই গণভোটের মাধ্যমে 100 বছরের বাংলাদেশের দিক নির্দেশনা থাকবে বাংলাদেশের পলিটিক্যালি। এই জন্য এই মেসেজগুলো যাবে, অলরেডি যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে আগের যখন 1977 সালে গণভোট হয়েছিল, তখন লিটারেসি রেট খুবই কম ছিল, কত 27-25%। এখন লিটারেসি রেট প্রায় 80%। এবং সবচাইতে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখন আপনি একদম হাতিয়ার একদম পুরো একদম প্রত্যন্ত গ্রামেও যদি যান, নিজুম দ্বীপের এমন একটা গ্রামেও যদি যান, যে দেখবেন যে বাজারে বসে 3-4-5 জন ছেলে একই সাথে তারা ইউটিউব দেখছে, টিকটক দেখছে। তো টিকটক, ইউটিউবের মাধ্যমে পুরো বাংলাদেশের সমস্ত জনগণই আসলে তাদের ইনফরমেশনগুলো পাচ্ছেন। তো ওইখানে তো গণভোটের মেসেজগুলো যাচ্ছে এবং অনেকে এটা ভালোভাবেই দেখছেন। থ্যাংক ইউ। ভালো ফিডব্যাক এটা আলাপ করব। আপনারা এই বিষয়ে আমরা আপনাদেরকে আহ্বান করবো, এটা নিয়ে আরো রিপোর্ট করেন। আমরা চাই যে আপনারা একটা ভালো ফিডব্যাক এই বিষয়ে আমাদেরকে দিবেন, আমরা সেই অনুযায়ী আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন 10টা, এটা বেড়ে 30টা হবে ক্যারাভান। একটা ক্যারাভানে 10টা গাড়ি, এটা বেড়ে 30টা হবে। 495টি উপজেলা। থ্যাংক ইউ।